শ্বশুরের বেটা, তোর ঘর আমি করব না। বিয়ের আগে কত করে বলেছিস আমাকে রাজরানী করে রাখবি, এভাবে আমাকে রাজরানী করে রেখেছিস তুই। তুই শুনে রাখ, এবার আমার জামদানি শাড়ি চাই মানে চাই চাই। তোমার আজ এই বায়না তো কাল ওই বায়না, এই করতে করতে তো ফকির হয়ে যাচ্ছি গো। আমি জাল নিয়ে মাছ ধরতে যাচ্ছি, জালে যদি মাছ ওঠে তবে সেই মাছ বিক্রি করে তোমাকে জামদানি শাড়ি কিনে দেব। আজকে যদি জামদানি শাড়ি না আনিস তবে তোকে আজ ঘরেই ঢুকতে দেব না আমি, এই আমি বলে দিলাম। শিয়াল নদীতে মাছ ধরতে গেল। কি ব্যাপার, জালে তো আজ একটাও মাছ উঠছে না, কপালে আজ শনি আছে মাইরি। ওরে বাবা রে, ওরে বাবা, কি একটা অ্যাকশন বয় নদীতে মাছ ধরছে। একে যদি আমি আমার স্বামী বানাতে পারতাম তবে পেতনির সিঙ্গেল লাইফটা ঠিক হয়ে যেত। ওরে বাবা রে, ওরে বাবা, কি একটা অ্যাকশন বয় রে, মরে গেলাম রে, মরে গেলাম। ধ্যাত্তেরি, আজ মনে হচ্ছে আর কোনো মাছই উঠবে না জালে। যাই, বাড়ি ফিরে যাই, বাড়িতে গিয়ে বউয়ের হেভি কেলানি খেতে হবে মাইরি। ওরে বউয়ের জামদানি শাড়ি রে, ওই শাড়ির নেশায় বউ তো আমার একদম পাগল হয়ে আছে। হ্যান্ডসাম বয়টা দেখছি নদীর পার থেকে চলে যাচ্ছে। না না, মনে প্রাণে যাকে স্বামী বলে ধরে নিয়েছি তার সাথে আমি তার বাড়িতেই যাব। আমার স্বামী যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। এ কি মাইরি, হঠাৎ করে ঘাড়ের উপরে এমন ভার ভার লাগছে কেন? মনে হচ্ছে যেন আমার ঘাড়ের উপর আমার বউ চেপে বসেছে। না, কিছু তো দেখতেও পারছি না। এ কি গো, ঘাড়ে তোমার এ কে? কোন মেয়েকে ঘাড়ে চাপিয়ে বাড়িতে এনেছো হে? ওরে মিনসে রে, আনতে বলেছিলাম জামদানি শাড়ি, তুই নিয়ে এলি আমার জন্য সতীন। ওরে শ্বশুরের বেটা রে, তোকে আজ আমি খাইছি। কি আমার ঘরে মেয়ে? কি আবল তাবল বলছো, পাগল হয়ে গেলে নাকি? ওরে বাবা রে বাবা, মাথাটা আমার একেবারে ধরেই গেল গো। ও আমার সোনা লক্ষ্মী, আমি তোমার ঘাড়ের উপর বসেছিলাম গো। তোমার নতুন প্রেমিকা আমি, শেওড়া গাছের পেতনি গো আমি, শেওড়া গাছের পেতনি। তোমার সাথে সংসার করার জন্য তোমার ঘাড়ে চড়ে এসেছি। ওরে বাপরে, এতক্ষণ পেতনি আমার ঘাড়ে চেপেছিল। ও বউ, আমাকে বাঁচাও। ইরিং বিরিং তিরিং, তোর ঘাড় মটকিন চিরিং। এই পেতনি, যা যা যা, তোর সাথে সংসার নেভার নেভার, মানে কখনো হবে না। নাম বেটা নাম বলছি, আমার কোল থেকে নাম। শেওড়া গাছের পেতনি তুই আমার সতীন হবি? দাঁড়া, আমার সাথে সংসার করবি না? এই তোর শখ আমি মেটাচ্ছি। সংসার করতে এসে সতীনের হাতে ঝাঁটা পেটা খেলাম। ওরে সতীন বেটি, আমার পিছু ছাড়, আমি তোর স্বামীর পিছু ছাড়বো না। ওরে সতীনের বেটি, ছাড় আমাকে, ছাড় ছাড়, নয়তো তোকে ভস্ম করে দেব।
এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, শেওড়া গাছের পেতনি কোথাকার! আয় আয়, আমার সতীন হবি না তুই? আয় 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 হারামজাদি পেতনি, আয়, আজ তোর একদিন কি আমার একদিন। মোকলেসের বউ আমাকে মুড়ো ঝাঁটা দিয়ে পিটিয়ে আমাকে বিদায় করে দিল। না, এই অপমান পেতনি সইবে না। ঝাঁটার বাড়ি যখন খেয়েছি, তাহলে মোকলেসের বউ আমি হয়েই ছাড়বো। ওরে বাবা, ঝাঁটার বাড়িগুলো একেবারে শরীরে ঢুকিয়ে দিয়েছে। ওরে বাবা রে, ওরে বাবা, এখন এই ব্যথা আমার এক সপ্তাহ থাকবে। ওরে মরে গেলাম রে, মরে গেলাম। না 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 না। ও পিরিতি 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 না 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 পিরিতি আজও দেখলাম না। ওই তো হ্যান্ডসাম বয় মাছ ধরতে এসেছে। পিরিতি চোখে কিভাবে দেখবে হ্যান্ডসাম বয়? আগুন তো শেওড়া গাছের পেতনি হয়ে ঝুলছে। আজ একটা বুদ্ধি করে মোকলেসের সাথে আমাকে মোকলেসের বাড়িতে যেতেই হবে। মোকলেসের সাথে সংসার করতে না পারলে পেতনি জীবন আমার বৃথাই রয়ে যাবে। ওরে মাইরি, জালটা এত ওজন লাগছে কেন রে? নিশ্চয়ই জালে আজ অনেক বড় মাছ ফেসেছে। ওরে মোকলেস, তোকে আজ শরীরের সব শক্তি দিয়ে জাল টানতে হবে। মারো টান, হেইও, আরো জোরে, হেইও, ধরবো মাছ, নিয়ে যাবো বাড়ি, হেইও। ওরে বাপরে, কত বড় একটা মাছ পেলাম মাইরি। যাই, মাছটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। এত বড় মাছ দেখলে বউ নিশ্চয়ই আজ খুশিতে গদগদ হয়ে যাবে। তোমার হয়েছেটা কি শুনি? কি পেয়েছো তুমি? একদিন মাথায় করে পেতনি নিয়ে আসো, অন্যদিন বড় মাছ নিয়ে আসো। তোমার হয়েছেটা কি শুনি? ধুর, এত প্যান প্যান করো না তো। বড় একটা মাছ এনেছি, এটাকে রান্নাঘরে নিয়ে গিয়ে ভালো করে রান্না করো। মাছের কালিয়া, মাছের কোপ্তা, মাছ ভাজা, মাছের চচ্চড়ি সব সব খাবো আর। এসব মনে করেই তো আমার মুখে পানির স্রোত বয়ে যাচ্ছে। আমার হয়েছে যত মরণ। মোকলেসের খাই খাই স্বভাবটা আর গেল না। কি আর করার, যাই, রান্নাঘরেই যাই। সংসার করার জন্য, আর তুই কিনা আমাকে কাটতে চাইছিস। এই মাছটা তো দেখছি বড্ড পাজি। মরার আগে তোর এত লাফালাফি। দাঁড়া দাঁড়া, আজকে তুই তো লাফালাফি আজকে আমি বের করছি। আমার পিছু ছাড়বি না তো? দাঁড়া হারামজাদি, দাঁড়া রে বেটি, তোকে মেরে মেরে আজ আমি ভর্তা বানাবো। আলু ভর্তা, বেগুন ভর্তা, দেখ তোকে আজ আমি কি করি। ওগো ওগো, কোথায় তুমি? এদিকে এসো গো, এদিকে এসো। মাছ আমাকে মেরে ফেললো গো। ওগো
মাছের ভেতর নিশ্চয়ই কিছু আছে গো। এই মাছ তুমি বাইরে ফেলে দাও। এই মাছ আমি রান্না করব না। মেরে ফেললো গো, আমাকে মেরে ফেললো। এই মাছ আমাকে মেরে ফেললো। কি বলছো এসব বউ? মাছের মধ্যে আবার কি ঢুকবে? আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, এই মাছ তোমার আর রান্না করতে হবে না। আমি বাইরে নিয়ে গিয়ে এক্ষুনি মাছটাকে ফেলে দিচ্ছি। এ কি বউ, মাছটা হঠাৎ করে এমন ভারী হয়ে গেল কিভাবে? একটুও নাড়াতে চাড়াতে পারছি না। কি বলছো গো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। যতই চেষ্টা কর আমাকে তুলতে পারবি না। এই বাড়িতে যখন একবার ঢুকেছি আর বের হচ্ছি না আমি। না গো না, আমিও তো মাছটাকে নড়াতে পারছি না। ছেড়ে দাও, এভাবে কাজ হবে না। তার চেয়ে ভালো এই মাছটাকে রান্নাঘরে রেখে দরজা লাগিয়ে দেই। পানির মাছ ডাঙায় থাকলে এমনি কিছুক্ষণ পর মরে যাবে। জরিনার বাচ্চা জরিনা, আমাকে মারার প্ল্যান করছিস? দাঁড়া বেটি, আমি তোকে মেরে শেওড়া গাছে ঝুলিয়ে দেব। তারপর মোকলেসের সাথে সুখে শান্তিতে সংসার করব আমি। মরে যাই জরিনার বাচ্চা জরিনা, আমার স্বামীর সাথে নাক দিকে ঘুমাচ্ছে। মোকলেসের পাশে আমি ঘুমাবো, তুই নস। ওরে বাবা গো, ওরে বাবা, দেখো দেখো, কালকের ওই বড় মাছটা তোমার পাশে ঘুমিয়ে আছে। এ কি করে সম্ভব? রান্নাঘর থেকে এই মাছ বিছানায় এলো কি করে? মাছ? কোথায় মাছ? সত্যি তো, ওরে বাবা, এই মাছ এখানে এলো কোত্থেকে? বউ পালাও পালাও। কি মাছ এনেছিলে গো? আমাদেরকে ঘর ছাড়া করে ছাড়বে। সারাদিন আজ এই বারান্দায় বসে বসে কাটিয়ে দিলাম। রাতটাও কি এই বারান্দায় কাটাতে হবে নাকি? হ্যাঁ, আমি কবিরাজের কাছে যাই, তুমি একটা ব্যবস্থা করো। আরে বউ, আমি আছি না, আমি থাকতে তুমি একদম টেনশন নিও না। দাঁড়াও, আমি ছুরি নিয়ে আসছি। আজ মাছের একদিন কি আমার একদিন। শিয়াল ছুরি নিয়ে যেই না ঘরে ঢুকলো মাছকে কাটতে, অমনি মাছ পেতনি হয়ে গেল। আমায় মারতে আসিস? তোর এত বড় সাহস! ভেবেছিলাম তোকে স্বামী বানাবো, কিন্তু না, তোকে আর আমি স্বামী বানাবো না। তোকে আর তোর বউকে ভূত বানিয়ে রাখবো আমি। শেওড়া গাছে ঝুলিয়ে রাখবো তোদেরকে। শিয়ালনি তখন কবিরাজ নিয়ে বাড়িতে এলো। কবিরাজ আসার সাথে সাথেই মন্ত্র পড়া শুরু করলো। Him brim sim sim swaha, him trim 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 swaha, him brim brim sim, om sim sim, hebrin ura dim, oblum gurbin trouble, thumb thumb thumb, boom. পাজি কবিরাজ, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, যেতে দে আমায়, আমাকে যেতে দে। কবিরাজ, আমাকে যেতে দে। চলে যা এখান থেকে। নিজে থেকে যাবি নাকি আমি তোকে আমার মন্ত্র দিয়ে ভস্ম করে দেব? চলে যা, যা এখান থেকে। আর কোনোদিন যেন তোকে আমি এই মহল্লায় না দেখি, যা বলছি। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আসবো না এদিকে, এই আমি কথা দিলাম। কবিরাজের মন্ত্রে ভয় পেয়ে পেতনি মোকলেসের বাড়ি ছেড়ে একেবারে চলে গেল। আর তারপর মোকলেস আর তার বউ
দুজন একসাথে তাদের বাকি জীবন বেশ সুখে শান্তিতেই সংসার করে কাটিয়ে দিল। এক বনে বাস করত এক ডাকু শিয়াল। তার মনে সাধ জেগেছে, সে বিয়ে করবে। ওস্তাদ, এই নেন, ঘটক বেটাকে ধরে এনেছি। ওরে শালার ঘটক, 1 মাস হয়ে গেল, তুই আমার জন্য এখন পর্যন্ত একটা পাত্রী ঠিক করতে পারলি না? ডাকু শিয়াল, আমি তো অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনি ডাকাত বলে কেউ আপনার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, আবার কোনো মেয়েরাই আপনার কাছে বিয়ে বসতেও চায় না। এখন আমি কি করব বলুন? এই শালার ঘটক, ডাকাত বলে কি আমি মানুষ না? তোকে 3 দিন সময় দিলাম, এর মধ্যে আমার জন্য সুন্দরী কোনো পাত্রী খুঁজে বের করবি। আমার কি টাকা পয়সার কোনো দিক দিয়ে অভাব আছে? যদি না পারিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। ছাগল ঘটক ডাকু শিয়ালের বিয়ে নিয়ে পড়ে যায় মহা বিপদে। কারণ কোনো মেয়ে ডাকু শিয়ালকে বিয়ে করতে চায় না, আর যারা বিয়ে বসতে চায় তারা হলো কালো। আর তাই ঘটক এক বুদ্ধি বের করে। এই জরিনা, শোনো, তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব আছে। তুমি কি ডাকু শিয়ালের কাছে বিয়ে বসবে? আমি তো বিয়ে বসতেই চাই, কিন্তু আমার চেহারা তো কুৎসিত আর কালো, আমাকে তো কেউ পছন্দ করে না। শোনো জরিনা, আমার কাছে বুদ্ধি আছে। তুমি কালো হয়েছো তো কি হয়েছে, তুমি সব সময় সুন্দর সুন্দর মেকআপ দিয়ে সুন্দরী হয়ে থাকবে। ডাকু শিয়ালের টাকা পয়সার কোনো অভাব নেই, তুমি সারা জীবন একদম সুখে শান্তিতেই থাকতে পারবে। ডাকু শিয়াল কালো জরিনাকে মেকআপ করে সুন্দর বানিয়ে ডাকু শিয়ালের কাছে বিয়ে দিয়ে দেয়। বাহ বউ, তুমি তো দেখতে ভারী সুন্দর, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। শোনো, তোমার যখন যা কিছু লাগবে তুমি আমাকে সাথে সাথে বলবা। তুমি হচ্ছ ডাকু শিয়ালের বউ, বুঝলে? তোমার কোনো ভয় নেই আর কোনো কিছুর অভাব নেই। পরের দিন জরিনা ঘুম থেকে উঠে দেখে তার চেহারার মেকআপ উঠে গেছে। তাই জরিনা তাড়াতাড়ি আয়নার সামনে গিয়ে আবার মেকআপ করে সুন্দর হয়ে যায়। বেশ কিছুদিন জরিনার সংসার বেশ ভালোভাবেই কাটলো। একদিন ডাকু শিয়াল ডাকাতি করতে বের হবে। এমন সময় বউ, আমি ডাকাতি করতে যাচ্ছি, ফিরতে অনেক রাত হবে। আমি দরজায় নক করলে সাথে সাথে দরজাটা খুলে দিও। ঠিক আছে স্বামী, আপনি যান, আপনি আসলেই আমি দরজা খুলে দেব, আপনি কোনো চিন্তা করবেন না। ডাকু শিয়াল ডাকাতি করে রাত 3টার দিকে আবার ফিরে আসে। বউ, এই বউ, দরজা খুলো, আমি ফিরে এসেছি। আসছি বাবা, আসছি। ওরে বাবা, ওরে বাবা, কি কি ভূত, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, এ তো ভূত বাবা, ওরে বাবা। কোথায় ভূত, কোথায় ভূত? এই তো আমি। আরে, রাতের বেলা তো মেকআপ করতে ভুলে গেছি, তাই ডাকু আমাকে দেখে ভূত ভেবে ভয় পেয়ে গেছে। পরদিন ডাকু শিয়ালের ঘুম ভাঙার আগে জরিনা শিয়ালনি
তাড়াতাড়ি করে মেকআপ করে তার কালো চেহারা ঢেকে নেয়। এই, তুমি রাতের বেলা অমন অজ্ঞান হয়ে গেছিলে কেন? ভূত দেখেছিলে নাকি কোনো? কি জানি বউ, আমার হঠাৎ করে মনে হলো আমি ভূতের মতো কালো কিছু দেখেছিলাম, তাই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তুমি মনে হয় ভুল দেখেছো, বুঝলে? এখানে ভূত আসবে কোথা থেকে? তাই হবে হয়তো, তুমি হয়তো ঠিকই বলছো। একদিন ডাকু শিয়াল আর তার চেলারা ডাকাতির মালগুলো ভাগ করছিল। এমন সময় জরিনা শিয়ালনি সেখানে এলো। এই শোনো, আমি গোসল করতে গেলাম, গোসল করে এসে তারপর তোমাকে ভাত খেতে দেব, ঠিক আছে? আমি গোসলে যাই। আচ্ছা ঠিক আছে যাও, কিন্তু তুমি তো গোসল করতে যাচ্ছ, তাহলে তোমার হাতে মেকআপ বক্স কেন? আরে আরে ও কিছু না, এই মেকআপ বক্সে আমি সাবান রাখি, বুঝলে? সাবান রাখি, সাবান। তুমি আবার অন্য কিছু ভেবো না কিন্তু। আমি গোসলে যাই। এই, আমি না সিনেমা দেখতে যাব, আমাকে তুমি সিনেমা দেখতে নিয়ে যাও না গো, আমার অনেক ইচ্ছা করছে। কি বলো, আজ সিনেমা দেখতে যাবে? আজ তো আকাশ মেঘলা, বাইরে মনে হয় গর্জনও হচ্ছে। কাল যাই আমরা সিনেমা দেখতে। না না গো, আমি আজই যাব, আমার আজকেই যেতে খুব ইচ্ছে করছে। নিয়ে যাও না প্লিজ আমাকে, প্লিজ সোনা লক্ষ্মী, আমাকে আজকেই সিনেমা দেখতে নিয়ে চলো না। ঠিক আছে, তুমি যেহেতু এত করেই বলছো, তাহলে চলো আজই আমরা সিনেমা দেখতে যাই। বিকেলবেলা ডাকু শিয়াল আর জরিনা সিনেমা দেখতে যাচ্ছে। তাদের সিনেমা দেখা শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়, আর সেখানে কোনো গাড়িও পাওয়া যায় না। বউ, রাত তো বেশ অনেক হয়ে গেল, তাই তো কোনো গাড়িও পাচ্ছি না। আমরা আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? তার চেয়ে ভালো চলো আমরা হাঁটতে শুরু করি। ডাকু শিয়াল আর জরিনা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, এই বুঝি বৃষ্টি চলে আসে। বউ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি, বৃষ্টি শুরু হয়ে যাবে। গুড়ি গুড়ি বৃষ্টি নামতে থাকে, আর এই বৃষ্টিতে জরিনার মেকআপ ধুয়ে জরিনা আগের মতো আবার সে কালো কুৎসিত হয়ে যায়। হঠাৎ করে শিয়াল পেছনে তাকালো, আর পেছনে তাকিয়ে শিয়াল ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এটা আবার কে? ভূত! ও বাবা, এ কে? একদম কালো কুৎসিত পেতনি। আরে আরে তুমি ভয় পেও না, এই তো আমি 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 তোমার বউ জরিনা গো, জরিনা। কি বললে? তুমি আমার বউ জরিনা? কিন্তু তুমি এরকম কালো কুৎসিত হয়ে গেলে কিভাবে? আসলে আসলে স্বামী, আমি জন্ম থেকেই কালো স্বামী। ওই ঘটক আমাকে শিখিয়ে দিয়েছিল যাতে সব সময় তোমার সামনে আমি মেকআপ করে থাকি, আর আমার এই কালো চেহারাটা মেকআপের আড়ালে যাতে ঢাকা পড়ে যায়। স্বামী, আমার কোনো দোষ নেই স্বামী, আমার কোনো দোষ নেই। কি? শালার ঘটক, ও আমাকে ঠকিয়েছে। আমি ওকে জানে মেরে ফেলবো, আমি ওকে গুলি করে মারবো। এই কালো কুৎসিত বউ আমি নেব না। স্বামী, স্বামী, আপনি বলুন, আমার আমার চেহারা এত খারাপ,
সেটা কি আমার দোষ? আমি কালো হয়েছি, সেটা কি আমার অন্যায়? আমি কি ইচ্ছে করে কালো হয়েছি বলুন? আমি যদি পারতাম তাহলে আমি তো বিশ্ব সেরা সুন্দরী হয়ে আপনার সামনে আসতাম স্বামী। এই চেহারার উপর তো আমার কোনো হাত নেই স্বামী। আমার চেহারা কালো বলেই তো আমি ভয়ে সব সময় আপনার সামনে আমি মেকআপ করে আসতাম স্বামী, যাতে আমার এই কালো কুৎসিত চেহারা আপনি দেখে না ফেলেন। আমি সব সময় ভয়ে ভয়ে থাকতাম স্বামী। আমাকে আপনি ছেড়ে দেবেন না স্বামী। আপনি ছেড়ে দিলে আমি কোথায় যাব? আমি কোথায় যাব স্বামী? আপনি ছাড়া তো আমার কেউ নাই। আপনাকে ছাড়া আমি মরে যাব। আচ্ছা, হয়েছে হয়েছে, আর কান্না করো না। কি আর করব, কপালটাই খারাপ। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। তুমি আমার বউ, তোমাকে নিয়েই আমার থাকতে হবে। আর কান্নাকাটি করো না, চলো আমরা বাড়ি যাই। তবে শোনো, তুমি যে কালো সে না হয় আমি জানি, কালোই তো আলো। তবে আমার তো আর টাকা পয়সার অভাব নেই। তুমি সব সময় এভাবে মেকআপ করে মেকআপ সুন্দরী হয়েই থেকো। চলো। আর এরপর থেকে জরিনা শিয়ালনি শিয়ালের সামনে মেকআপ করতো না, কিন্তু আর বাকি সবার সামনে মেকআপ করেই যেত। আর জরিনা শিয়ালনি আর ডাকু শিয়াল পরবর্তী জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিল। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে একটি চাপ দিয়ে দাও, আর পাশে থাকা বেল বাটনেও কিন্তু চাপ দিতে ভুলো না। আমার ডিমগুলো থেকে কত সুন্দর ফুটফুটে বাচ্চা হয়েছে। 1 2 3। এ কি, এটা আবার কেমন বাচ্চা? শরীরে একটাও পালক নেই। আমার ডিম থেকে এমন কুৎসিত একটা বাচ্চা কিভাবে বের হলো? এই, তুই সর সর, আমার অন্য বাচ্চাদের কাছ থেকে সর সর বলছি। তুই আমার বাচ্চা হতেই পারিস না। মা, আমি তো তোমারই বাচ্চা। তুমি আমাকে এভাবে ঠোকর দিচ্ছ কেন? আমি খুব ব্যথা পাচ্ছি। ছি, এটা আমার ভাই হয় কিভাবে? তুই আমার বাচ্চা হতে পারিসই না। তোর মতো কুৎসিত দেখতে চেহারা কখনো আমার বাচ্চা হতে পারে না। অন্য হাঁসের বাচ্চা তুই। যা যা এখান থেকে, যা, এখন আমার সামনে থেকে চলে যা বলছি। কে জানে বাচ্চাটা অসুস্থ কিনা। বাচ্চাটাকে অন্য বাচ্চাটার থেকে দূরে সরিয়ে দেওয়াই ভালো। খামারি পালক ছাড়া হাঁসের বাচ্চাটাকে বের করে দিল, আর হাঁসের বাচ্চাটা কাঁদতে কাঁদতে দূরে সরে গেল। সে কখন থেকে একা একা রাস্তায় হাঁটছি। ওই তো একটা বাঘের ছানা খাবার খাচ্ছে। আমি ওর সাথে গিয়ে খাবার খাই। এটা আবার কে? কত বড় সাহস! আমার খাবারে ভাগ বসিয়েছে। দেখে তো মনে হচ্ছে হাঁসের বাচ্চা। যাক, আজ ওকে খেয়েই আমার পেট ভরাবো।
কি হলো, তুমি আমাকে ঘুষি মারলে কেন? তুই থাকতে আমার এসব খাবারের কোনো প্রয়োজন নেই। আজ আমি তোকেই খাবো। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তুই যতবারই দৌড়া, কোনো লাভ নেই। শিকারকে কষ্ট করে ধরতেই বেশি ভালো লাগে। আমার পায়ের সাথে হালকা ধাক্কা লাগলো কিসের? হাঁসের বাচ্চা? এই হাঁসের বাচ্চাটা এখানে কিভাবে এলো? আমাকে বাঁচাও, নয়তো ওই বাঘের ছানা খেয়ে ফেলবে। বাঁচাও আমাকে। তুমি আমার হাতে উঠে এসো। বাঘের বাচ্চা কোথায়? কোনো বাঘের বাচ্চাকে তো আমি দেখছি না। ধুর, বাচ্চাটা গিয়ে ওই মেয়েটার উপর উঠে বসে আছে। ওকে আর ধরতে পারলাম না। বাঘের বাচ্চা মনে হয় চলে গিয়েছে। তুমি আমাকে নামিয়ে দাও। তুমি এখানে একা কি করছো? তোমাকে নামিয়ে দিলে তো বাঘের বাচ্চা আবার তোমাকে ধরতে আসবে। তোমার মা ভাই বোন কোথায়? আমার শরীরে কোনো পালক নেই, তাই সবাই আমাকে তাড়িয়ে দিয়েছে। এই সামান্য কারণে ওরা তোমার সাথে এমন করতে পারলো? তুমি আমার সাথে চলো। আজ থেকে তুমি আমার সাথে থাকবে। কিন্তু তোমার বাড়ির সবাই যদি আমাকে তাড়িয়ে দেয়? আমি থাকতে তোমাকে কেউ কিচ্ছু বলার সাহস পাবে না। তুমি ভয় পেও না। ঠিক আছে, তুমি যখন বলছো। কিন্তু আমাকে দেখে তোমার ঘৃণা লাগছে না? মহান আল্লাহ তাআলার সব সৃষ্টি সুন্দর। তুমিও দেখতে অনেক সুন্দর, তাই তোমাকে ঘৃণা করার তো কোনো প্রশ্নই আসে না। নাদিয়ার মা হাঁসের কোনো পালক না থাকায় প্রথমে রাজি না হলেও পরে রাজি হয় হাঁসছানাটিকে তার নিজের কাছে রাখার জন্য। হাঁসছানাটি নাদিয়ার আদর যত্নে ধীরে ধীরে বড় হতে লাগলো। ওই দেখ, বেহায়া হাঁসটি কেমন আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। ভেবেছিলাম ওর গায়ে একটা হলেও পালক দেখতে পাবো এই জীবনে। সে আশা আর পূরণ হলো কই? প্রতিদিন সকাল হলে ওর কুৎসিত মুখটা দেখা লাগে। কবে যে আমাদের মালিক ওই হাঁসটাকে জবাই করে খাবে, আমি সেদিনের অপেক্ষায় আছি। চুপ করো তোমরা, নাদিয়া তোমাদের মতো নয়। তোমরা যতই সুন্দর হও না কেন, নাদিয়া আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। আমাকে ভালোবাসে, প্রতিদিন মজার মজার খাবারও খেতে দেয়। আমার পিছে পড়ে না থেকে তোমরা নিজেদের কাজে মনোযোগ দাও। মিকি, এই মিকি, কোথায় গেলি তুই? এদিকে আয়। ওই দেখো, আমাকে ডাকছে। আর তোমরা এখানে বসে বসে ডিম পারো। আমি চললাম। আমাদের মালিক ওকে একটু বেশি ভালোবাসে বলে ওর এত অহংকার। দেখি ওর এই অহংকার কতদিন থাকে। কি হয়েছে নাদিয়া, আমায় ডাকছিলে? মিকি, এই দেখ, রাস্তায় এই পাখিটা পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এলাম। পাখিটা কিভাবে যেন ওর পাখায় আঘাত পেয়েছে, একদম নড়াচড়া করতে পারছে না। তাতে আমাদের কি? ওর পাখায় কাপড় বেঁধে ওকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসো। জঙ্গলের পাখি জঙ্গলে থাকাই ভালো। এসব কি বলছিস মিকি? ওকে এই অবস্থায় জঙ্গলে ফেলে আসলে ও খাবে কি? নড়তেই তো পারছে না ও ঠিক মতো। না খেতে পেরে তো মরে যাবে। আমার কাছে এমন পালক দেখতে ভালো লাগে না। এই পাখি সুস্থ হবার সাথে সাথে কিন্তু এখান থেকে চলে যাবে। ভুলেও এখানে থেকে যাবার চিন্তা করবে না। ঠিক আছে, চলে যাব আমি। মিকি, তুই ওর সাথে এমন করছিস কেন? যা যা, এখন একটা কাঠি খুঁজে নিয়ে আয়, ওর ভাঙা পাখাটার সাথে বেঁধে দেই। যাচ্ছি যাচ্ছি।
তোমার খাওয়া এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল হাঁস ভাই, এখানে আবার কি খুঁজছো? তোমাদের মতো আমি সারাদিন আজাইরা বসে থাকি না। নাদিয়া আমাকে একটা কাঠি খুঁজে দিতে বলেছে, সেটাই খুঁজছি। কাঠি? কাঠি দিয়ে কি করবে? একটা পাখি ধরে এনেছে নাদিয়া, ওর পাখাটা ভাঙা, সেই পাখাটা ঠিক করার জন্যই কাঠিটা লাগবে। ও, ভালো কথা। আমাদের মালিক তো তোমাকেও ঠিক এভাবেই খুঁজে পেয়েছিল। এখন এই পাখিটাও তোমার মতো আবার মালিকের প্রিয় না হলেই হলো। নাদিয়া সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসে। পাখিটা সুস্থ হলেই নাদিয়া ওকে জঙ্গলে ফেলে রেখে আসবে, আমাকে বলেছে। তোমার মতো একটা কুৎসিত হাঁসকেই নাদিয়া জঙ্গলে ফেলে আসেনি, আর এমন খুব সুন্দর রঙের একটা পাখিকে কিনা জঙ্গলে ফেলে রেখে আসবে? সময় হলে তুমি নিজেই টের পাবে। তোমার যত অহংকার ছিল না, সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, দেখবে। তোমাদের এসব বাজে কথা শোনার মতো সময় আমার হাতে নেই, আমি এখন চললাম। নাদিয়া, আজ বিকেলে আমাকে নিয়ে ঘুরতে বের হবে না? এই অসুস্থ পাখিটাকে ফেলে কিভাবে যাই এখন বলতো? আজ না, আমি কাল তোর সাথে যাব। আচ্ছা ঠিক আছে। পাখিটাকে ভালোভাবে দেখাশোনা করার জন্য নাদিয়া পালক ছাড়া হাঁসের সাথে কথা বলা কমিয়ে দিল। প্রতিদিন ভালোভাবে খাবার আনা, তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া সব বন্ধ করে দিল। তাই একদিন মিকি মন খারাপ করে বাইরে বসে রইল। দেখেছো, অমন সুন্দর একটা পাখিকে পেয়ে তোমার মতো চামড়া ছাড়া হাঁসকে নাদিয়া একদম ভুলে গেছে। আমার কথা এবার ঠিক হলো তো? এবার তোমার সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার আসল জায়গা কোথায় সেটা তুমি এতদিনে বুঝতে পেরেছো তো? দেখো দেখো, এবার আর বড় বড় কথা না বলে চুপচাপ কেমন আমাদের সামনে থেকে সরে যাচ্ছে। আরে, বলার মতো মুখ থাকলে তো বলবে, একেবারে চলে গেলে আরো ভালো হতো। দেখতে ভারী বিচ্ছিরি এই হাঁসটা এখানে কি করছে? আমি দেখতে খারাপ বলে কেউ আমাকে ভালোবাসে না। আমার যদি পাখির মতো পালক থাকতো, তাহলে মা আর নাদিয়া সবাই আমাকে ভালোবাসতো। আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম যার ফলে তুমি আমাকে এভাবে বানিয়েছো? ও, এই ঘটনা। দেখি এই হাঁসটাকে বোকা বানাতে পারি কিনা। এই হাঁস, শুনছো? তুমি চাইলে আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি। তুমি কে? কে তুমি? আর আমার কোন ইচ্ছা পূরণের কথা বলছো তুমি? আমি তোমার সব কথা শুনেছি। তোমার যদি পাখির মতো সুন্দর পালক থাকতো, তাহলে সবাই তোমাকে ভালোবাসতো। আমি তোমার গায়ে অমন সুন্দর পালকের ব্যবস্থা করে দিতে পারি। সত্যি বলছো? সত্যি? কিভাবে? কিন্তু এর আগে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। ওই পাখির 3টা পালক এনে আমাকে দিতে হবে। পারবো না মানে? পারবো না কেন? নিশ্চয়ই পারবো, এক্ষুনি এনে দিচ্ছি। গিয়ে দেখি টুনটিটি এখন ঘুমিয়েছে কিনা। ঠিক আছে, আমি তাহলে এখানে তোমার জন্য অপেক্ষা করছি। বেশি দেরি করো না কিন্তু। ওই তো বদটুনটুনি পাখিটা, যে আমার কাছ থেকে নাদিয়াকে কেড়ে নিয়েছে। আজ ওর পালক দিয়ে আমি ওর চাইতেও আরো বেশি সুন্দর হয়ে উঠব। তখন নাদিয়া আবার আমাকে ভালোবাসবে। কে 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 আমার পালকে টান দিল কে? ধ্যাত, শেষ পালকটা ছিঁড়তে গিয়ে পাখিটার ঘুমটাই ভেঙে গেল। এই হাঁস, তুমি আমার পালক দিয়ে কি করবে? ওই যে গাছের ডালে যে কাকটা বসে আছে তাকে দেব। তোমার মাত্র 3টি পালকের বদলে ওই কাক আমাকে অনেকগুলো নতুন পালক দেবে। ওই কাকটার কথা বিশ্বাস করো না, ও আসলে একটা জাদুকর ডাইনি। আমি অনেক কষ্টে ওর সাথে লড়াই করে ওকে এই কাক রূপে এনেছি। ওর কারণেই আমার একটা পা ভেঙেছে। তুমি ওকে আমার পালক দিলে
ও সবার ক্ষতি করবে। আমি তোমার কথা বিশ্বাস করি না। তোমার পালক নিয়ে আমি যেন তোমার মতো সুন্দর না হতে পারি, তাই তুমি আমাকে এসব বলছো। আমি চললাম। এনেছো পালকগুলো? আমাকে দাও। এই নাও। এ কি, তুমি এই পালকগুলো এভাবে চিবিয়ে খাচ্ছ কেন? একটু পরে নিজেই দেখতে পারবে। এই আমি কি দেখছি? আমার শরীরে পালক। আমাকে দেখতে নিশ্চয়ই খুব সুন্দর লাগছে। মিকি, এই মিকি, তোকে দেখতে এমন অদ্ভুত লাগছে কেন? আর এ কে? নাদিয়া, দেখো, আমি টুনটুনি পাখির মতো সুন্দর হয়ে গেছি। এখন তো তুমি আমাকে বেশি বেশি ভালোবাসবে, তাই না বলো? আমি তো তোকে এমনিই বেশি ভালোবাসি মিকি। তোর গায়ে পালক থাকা না থাকা নিয়ে আমার কোনো যায় আসে না। তুই হঠাৎ এসব বলছিস কেন? বুঝেছি, এই ডাইনিটা তোকে ভুলভাল বুঝিয়েছে, তাই না? এই শুনুন, তোর কথা শোনার সময় নেই আমার। আগে আমাকে এই পাখিটাকে মারতে হবে। সর সর আমার সামনে থেকে। ডাইনি জাদু করে নাদিয়াকে অজ্ঞান করে দিল। এ কি নাদিয়া, কি হয়েছে তোমার? তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? হি 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 হি। এবার পেয়েছি তোকে টুনটুনি পাখি। টুনটুনি, তুমি যা বলেছিলে সেটাই ঠিক। ডাইনি জাদু করে নাদিয়াকে অজ্ঞান করে দিয়েছে। ও কোনো নড়াচড়াই করছে না। এবার বলো, ওকে আটকাতে হলে আমার কি করতে হবে? আমার পাখা পুরোপুরি ঠিক হয়নি এখনো। তুমি ওর মাথায় রাখা আমার পালকগুলো পেরে আমাকে দাও। হাঁসটি তখন এক লাফ দিয়ে ডাইনির মাথা থেকে পালক টেনে পাখিকে দিল। ডাইনি জাদু করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু কাজ হলো না। আরে আরে এ কি হলো? আমার কোনো জাদুই কাজ করছে না কেন? তোমার জাদু কাজ করছে না, কারণ হলো এই পালকগুলো আমার হাতে। টুনটুনি পাখি তখন পালকগুলো খেয়ে ফেললো, আর সাথে সাথে ডাইনি আবার কাক হয়ে গেল, আর নাদিয়ারও জ্ঞান ফিরে এলো। পালক ছাড়া হাঁস আবার তার আগের মতো পালক ছাড়া হাঁস হয়ে গেল। নাদিয়া, নাদিয়া, তুমি উঠেছো? তুমি উঠেছো নাদিয়া? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি মিকি। দেখলে তো, আজ তোমার ভুলের কারণে কত বড় ক্ষতি হয়ে যেতে পারতো। আমার ভুল হয়ে গেছে নাদিয়া, আমাকে ক্ষমা করে দাও। তোমার রূপ সৌন্দর্য আছে কি নেই তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে ভালোবাসি মিকি। আর টুনটুনি পাখি তো অসুস্থ, ওকে কি করে এ অবস্থায় ছেড়ে দেই বলো? আমার ভুলের জন্য আমি লজ্জিত নাদিয়া। আমি তোমাকে ভুল বুঝেছি, তাই আমি আমার ভুল শুধরে নিতে চাই। আমি চাই এখন থেকে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকবো। আমি একটু সুস্থ হলেই এখান থেকে চলে যাব। টুনটুনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এখন থেকে আমরা একসাথে মিলেমিশে থাকবো। মিকি ঠিকই বলেছে টুনটুন, আমরা এখন থেকে একসাথেই থাকবো সবাই মিলেমিশে।